হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত নবম শ্রেণীর যে প্রশ্ন সেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে পিডিএফটা। তো এখান থেকে আমি আজকে সলভ করে দেখাবো কীভাবে সলভ করতে হয় বা কীভাবে করবে তোমরা সলভ। তো তোমরা ভালো করে ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কী আছে? বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা এমসিকিউ। নাম্বার 1-এ বলছে একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ হয় দিয়ে 4টে অপশান দিয়েছে। এ দিয়েছে 25, বি 20, সি 10 আর ডি হচ্ছে 24। এটা কারেক্ট অ্যান্সার হবে কোনটা? অপশান এ। কেন হবে সেটার ব্যাখ্যাটা আমরা কী করে দেখব? যে একটি লেবুর ক্রয় মূল্য কত? 20/10 টাকা, মানে হচ্ছে 2 টাকা। আর একটি লেবুর বিক্রয় মূল্য কত? 20/8 টাকা, মানে হচ্ছে 2.50 টাকা। তো এখন যেহেতু বিক্রয় মূল্যটা বড় ক্রয় মূল্য থেকে, তার জন্য কি হচ্ছে, আমার লাভ হচ্ছে। তো এবার শতকরা লাভের ফর্মুলা কি আছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো এবার এদের মানগুলো বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে কি হচ্ছে, 2.50 মাইনাস 2 করলে 0.50 হয়, বাই 2 আর ইন্টু 100 যেটা আছে। তো এবার 100-এর সাথে 0.50 মাল্টিপ্লাই করলে হয় কত? 50, তাই তো? তাহলে 50কে যখন 2 দিয়ে কাটছো তখন এটা হচ্ছে কত? 25। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত আমার? 25। ভিডিওটি কেমন লাগছে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। কোশ্চেন নাম্বার 2-তে বলছে কি PQRS ট্র্যাপিজমের দুটি তির্যক বাহু PS ও QR এর মধ্যবর্তী বিন্দু যথাক্রমে X ও Y, তবে XY ইকুয়ালস টু কী হবে? অপশান এতে বলছে 1/2 PQ, অপশান বিতে বলছে 1/2 RS, সিতে বলছে 1/2 PQ প্লাস RS, আর অপশান ডিতে বলছে 1/2 PQ মাইনাস RS। তো অপশান কোনটা হবে? অপশান সি হয়ে যাবে আমার কি কারেক্ট অ্যান্সার। কেন? কারণ তোমাদের বইতে দেখবে পেজ নাম্বার 126 পেজে আছে কত, প্রথমেই দেখবে আছে কি একটা প্রয়োগ, যেটা হচ্ছে প্রয়োগ নাম্বার 5। সেখানে বলা আছে যে আয়েশা ABCD ট্র্যাপিজিয়ামের এঁকেছে, যার দুটি তির্যক বাহু AD ও BC এর মধ্যবিন্দু E ও F। আমি প্রমাণ করি যে EF প্যারালাল টু AB এবং EF ইকুয়ালস টু কি হাফ ইন্টু AB প্লাস DC। তো হাফ ইন্টু AB প্লাস DC মানে কি? AB মানে হচ্ছে এটা, আর DC মানে কোনটা? এটা। তো এই যে এই দুটো, এটা আর এটা, এদের সাম করলে যেটা হবে সেটাকে যদি তুমি হাফ করো তবে তুমি কি পাবে? EFটা পেয়ে যাবে। ঠিক আছে? তো এটা তোমাদের বইতে প্রয়োগে আছে, দেখে নেবে। তাহলে এখান থেকে সেমভাবে এখানে ABCDর জায়গায় যদি আমরা PQ হিসেবে ভাবি, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত? এখান থেকে দেখলে হাফ ইন্টু PQ প্লাস RS। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি 105 থেকে 140 শ্রেণীটির পরিসংখ্যা 14 হলে শ্রেণীটির পরিসংখ্যার ঘনত্ব কত হবে? তো পরিসংখ্যা ঘনত্ব অপশান দিয়ে দিয়েছে 4টে এখানে ABCD। তো অপশান হবে কোনটা? অপশান বি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। কেন? কারণ ব্যাখ্যাটা কী আছে দেখি, যে এখানে পরিসংখ্যা কত আছে? 14, আর শ্রেণী দৈর্ঘ্য কত? 140 মাইনাস 105 ইকুয়ালস টু কত? 35 হচ্ছে, তাই তো? তো 35 যখন হচ্ছে, এবার পরিসংখ্যা ঘনত্ব সূত্র কি? শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তো শ্রেণীর পরিসংখ্যা কত আছে? 14, আর শ্রেণী দৈর্ঘ্য কত আছে? 35। তো যদি এটাকে তুমি কাটাকুটি করো উপর নিচে, 7 দিয়ে কাটলে কত হবে? 7 2 যা 14, আর এখানে 7 5 যা 35। তো 2/5, আর 2/5 মানে কত? 0.4 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ কী বলছে, যে 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 5 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে হলে টালি লাগবে কত? সেটা তোমাকে বার করতে হবে। 48 আছে, 96 আছে, 24 আছে, আর 72 আছে। তো এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে? অপশান সি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। 24 কী করে হচ্ছে? এখানে লম্বা কত আছে আয়তকার জায়গাটি? লম্বা আছে 3 মিটার। 3 মিটার মানে আমরা জানি কি আবার 30 ডেসিমিটার। চওড়া কত আছে? 2 মিটার, তার মানে 20 ডেসিমিটার। তাহলে আয়তকার জায়গার ক্ষেত্রফল কত হবে? 30 ইন্টু 20, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 30 ইন্টু 20 বর্গ ডেসিমিটার হবে কত? 600 বর্গ ডেসিমিটার। এবার বর্গাকার টালির ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, তাই তো? তাহলে এখানে যেহেতু 5 দেওয়া আছে, তাহলে 5 এর স্কোয়ার করলে কত হবে? 25 বর্গ ডেসিমিটার। তো
তো এবার নির্ণয় টালির সংখ্যা বা কতগুলো টালি লাগবে সেটা যদি বার করতে হয় কী করতে হবে, ওই 600কে 25 দিয়ে ডিভাইড করলে কত হবে, 24 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। নাম্বার 2তে আছে সত্য মিথ্যা লেখো বা ট্রু ফলস। 1-এ কি বলছে যে এবিসিডি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি হলে এডি ইকুয়ালস টু হাফ অফ বিসি। তো তার মানে কি, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম যার এটা হচ্ছে কি আমার 90 ডিগ্রি। তো এ যদি 90 ডিগ্রি হয়, বিসি এর মধ্যবিন্দু বলেছে ডি, তাহলে বিসির মধ্যবিন্দু এটা হয়ে গেল আমার ডি, তাই তো। তো এই যে এডির যে দূরত্ব যেটা হবে সেটা কি বিসির হাফ হবে, সেটা আমরা কোথায় জানতে পারবো, এটা আমরা প্রয়োগ পেজ নাম্বার 128-এ তোমাদের বইতে দেখবে, প্রয়োগ নাম্বার 7 এটা দেওয়া আছে, সেখানে কিভাবে প্রুভ করা যায় একবার দেখে নেবে। তাহলে এটা কি হচ্ছে, এটা আমার সত্যি হচ্ছে। নাম্বার 2 বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্নসীমা হবে 8। এটা সত্যি হবে না মিথ্যা হবে তোমাকে বলতে হবে। তো এখানে আমরা কি বলবো, এটা মিথ্যা হবে উত্তরটা। কেন, কারণ কি নিম্নসীমা ইকুয়ালস টু কি মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, তাই তো। তো মধ্যবিন্দু এখানে কত আছে আমার 10, তাহলে 10 এখানে লিখেছি, মাইনাস শ্রেণী দৈর্ঘ্য কত আছে, শ্রেণী দৈর্ঘ্য আছে আমার কত 6। তো 6 যদি আমার শ্রেণী দৈর্ঘ্য হয় তাহলে 6/2, আর 6/2 করলে কাটাকুটি করলে কত হবে, এটা 1 এটা 3, তাহলে 10 থেকে 3 মাইনাস করলে হয়ে যাচ্ছে কত আমার 7। তো 7 হচ্ছে আমার অ্যান্সার, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে আমার অ্যান্সার কত 8, তাহলে এটা কি মিথ্যা হবে। যদি এটা উচ্চসীমা বলতো, উচ্চসীমা বললে কি হতো, এই যে মাইনাসটা এটা হয়ে যেত কি আমার প্লাস, ঠিক আছে। নাম্বার 3 বলছে কি একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজের ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের দুই ক্ষেত্রফল যথাক্রমে পি আর ও টি হলে পি ইকুয়ালস টু আর ইকুয়ালস টু টি/2 হবে। তো এটা সত্য কি মিথ্যা জিজ্ঞাসা করেছে, তো এটা কি হবে, মিথ্যা হবে। কেন হবে, কারণ আমরা জানি কি একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়, সমান হয়। তো যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়, আর এখানে আমার কি আয়তক্ষেত্র এবং সামান্তরিক দুটোর কি সমান হবে, কারণ কি আয়তক্ষেত্রও একটা সামান্তরিক, তাই তো। তো তাদের সমান হবে, কিন্তু ত্রিভুজটা কি, ত্রিভুজটা হচ্ছে কি সামান্তরিকের অর্ধেক। তো তাহলে কি হবে, ত্রিভুজের সাথে কিন্তু হবে না। তো ত্রিভুজটা অর্ধেক না, এই জায়গাটায় যদি আমার পি ইকুয়ালস টু আর ইকুয়ালস টু 2t হতো তাহলে কিন্তু এটা আমার সত্য হতো, কিন্তু যেহেতু আমার এখানে পি ইকুয়ালস টু আর ইকুয়ালস টু টি/2 এটা হবে না, 2t হবে। কারণ কি সামান্তরিক, যেটা সামান্তরিকের ক্ষেত্রে কি হয় প্যারালোগ্রাম, তাহলে প্যারালোগ্রামের হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল কি পি, তো তাহলে পি ইকুয়ালস টু হওয়া উচিত কত, টি ইকুয়ালস টু হচ্ছে কি p/2 হওয়া উচিত, টি ইকুয়ালস টু p/2 হওয়া উচিত। তাহলে p/2 যদি হয় তাহলে এখান থেকে কি পি এর ভ্যালু কত 2t, তাহলে এখানে 2t হবে, কিন্তু এখানে হচ্ছে আমার t/2, তার জন্য কি হবে, এটা মিথ্যা হয়ে যাবে। নাম্বার 4-এ কি বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 1 একক। তো এটা সত্য কি মিথ্যা জিজ্ঞাসা করেছে, এটা হবে কি মিথ্যা হবে। কেন মিথ্যা হবে, কারণটা কি, এটা এক সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত a, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে √3/4 a² বর্গ একক, তাই তো। এবং উচ্চতার সূত্রটা কি √3/2 × a একক। তো এবার প্রশ্ন অনুসারে কি এই দুটো ইকুয়াল বলেছে, তাই তো। এদের সংখ্যামান ইকুয়াল মানে কি এটার সাথে এটা ইকুয়াল হবে, তো ইকুয়াল করে দিয়েছি। ইকুয়াল করলে দেখতে পাচ্ছি √3-এর সাথে এদিকে √3 কেটে যাচ্ছে, এদিকে 2 এর সাথে 1, এটা হচ্ছে 2 কাটছে। তো এবার a² আছে, এখানে একটা a আর এখানে একটা a কাটলে কি হবে, a পড়ে থাকবে, তাহলে a ইকুয়ালস টু এদিকে 2 থাকছে নিচে, তাহলে এটা এদিকে মাল্টিপল হয়ে যাবে। তার মানে কি হচ্ছিল এখান থেকে যে a/2 ইকুয়ালস টু 1, তাহলে a/2 ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে এর ভ্যালু কত হবে আমার 2, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 2 একক, কিন্তু এখানে আমার কোশ্চেনে দিয়েছিল কত 1 একক, তার জন্য এটা কি হয়েছে আমার মিথ্যা। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1-এ কি বলছে একটি ঘড়ি পরপর 10% ও 5% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত হবে। তো ধরি ঘড়িটির ধার্য মূল্য কত 100 টাকা। তো 100 টাকায় যদি আমরা 10% ছাড় করি তাহলে কি করব, 100 থেকে 10 মাইনাস করে দিলেই হয়ে যায়। তো সেই জন্য কি 100 টাকায় 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে 90 টাকা, 100 - 10 করলে 90 টাকা হলো। তো আবার
এই যে 90 টাকা, এটা এখন কি আমার বিক্রয় মূল্য, তো এর উপরে আবার 5% ছাড় দেওয়া হয়েছে। তাহলে 90 টাকার 5% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? 90 মাইনাস 5/100 ইন্টু 90। তো এটা যদি কাটাকুটি করি তাহলে কি হবে? 5 ইন্টু 90 করলে কত হবে? 45, আর এটা 0 মানে 450। তো 450/100 করলে কত? 4.50 হবে। তো 90 রুপিস থেকে 4.50 রুপিস মাইনাস করলে কত হবে? 85.50 টাকা। তো এটা গেল আমার দুটো ছাড় দেওয়ার পর যে টাকাটা হয়েছে, ধার্য মূল্য, বিক্রয় মূল্য এখন আমার এটা। তো এবার পরপর 10% ও 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে? তাহলে কত টাকা ছাড় হয়েছে? তাহলে 100 মাইনাস এই যে টাকাটা যদি আমরা মাইনাস করে দিই, এইটা হয়ে যাবে আমার পার্সেন্টেজ। কারণ কি আমরা 100 টাকার মধ্যে ধার্য মূল্যটা ধরেছিলাম 100 টাকা। তো সেই জন্য কি হলো, 100 মাইনাস 85.50 করলে কত হবে? 14.50%। বা এটাকে যদি তুমি মিক্স ফ্র্যাকশানে করো বা মিশ্র ভগ্নাংশে করো তাহলে কত হবে? 14 হোল 14.1/2। নাম্বার 2তে কী বলছে যে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে? তো উত্তরটা কী করে লিখবো? যে ধরি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক। তো x একক ধরতে পারো, a ধরতে পারো, যেহেতু বর্গক্ষেত্রের বাহু a ধরা হয় অনেক সময়, তাহলে এও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার কি বলেছে? বৃত্তের পরিসীমা বা পরিধি বার করবো কী করে? তাহলে পাই ইন্টু ব্যাসের দৈর্ঘ্য। ব্যাসের দৈর্ঘ্য কেন লিখবো? কারণ আমরা এখানে 2π আর কিন্তু লিখবো না, কারণ আমাদের ব্যাসার্ধ দেওয়া নেই, ব্যাস দেওয়া আছে। তাহলে আলাদা করে আর ব্যাসার্ধ বার করতে যাবো না, আমরা ডাইরেক্ট কী করে দেবো? পাই ইন্টু ব্যাসের দৈর্ঘ্য। তো পাই ইন্টু ব্যাসের দৈর্ঘ্য মানে কত? পাই ইন্টু এক্স একক। এবার বর্গক্ষেত্রের পরিসীমা কত? আবার 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু এক্স একক হয়ে গেল। তো এদের অনুপাত বার করতে বলেছে। অনুপাত বার করতে বলেছে বলে কি করলাম, যে বৃত্ত ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত হবে? পাই এক্স ইন্টু 4x। তো পাই এক্স ইন্টু 4x বোথ সাইড থেকে কী হয়ে গেল? দুই পাশ থেকে এক্সটা কেটে গেল। তাহলে এক্সটা যখন কেটে গেল, পড়ে থাকছে কি? এদিকে পাই আর এদিকে 4। তো পায়ের ভ্যালু কত আমরা জানি? 22/7। তো তাই লিখে দিয়েছি, আর এদিকে 4 আছে। তো দুই সাইডে আবার কি 2 দিয়ে ডিভাইড করে দিলাম। 2 দিয়ে ডিভাইড করে দিলে 22কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 11/7। আর 4কে 2 দিয়ে ডিভাইড করলে 2। এবার আবার কি করলাম? যেহেতু এখানে আমার নিচে 7 আছে, তাহলে 7 দিয়ে মাল্টিপল করলাম। তাহলে এটা হয়ে গেল আমার 11, এটা হয়ে গেল কত আমার? 2 ইন্টু 7 করলে 14। তাহলে এইটা হয়ে গেল কি আমার কারেক্ট অ্যান্সার। এইভাবে করব আমরা। নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে? যে একটি গ্রামে 33টি দোকানের দৈনিক লাভের টাকা তালিকা নিচে দেওয়া হলো। তো কতগুলো দোকান আছে? টোটাল 33টা। আর দৈনিক লাভ হচ্ছে 0 থেকে 50 কতজন দোকানের হয়? 8টা দোকানের। আর 50 থেকে 100 হয় 15টা দোকানের। আর 100 থেকে 150 হয় 10টা দোকানের। তো এই তথ্যটি কী করতে বলেছে? একটা আয়তলেখ অঙ্কন করতে বলেছে। তো আয়তলেখ অঙ্কন করতে গেলে আমরা প্রথমে কি করব? যে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। তো পরিসংখ্যা বিভাজন ছক লিখলাম, লিখে প্রথমে কি শ্রেণী হচ্ছে কোনটা? এই যে এগুলো হচ্ছে শ্রেণী। তো এটা লিখলাম যে দৈনিক লাভ বা টাকা প্রথমে 0 থেকে 50, তারপর 50 থেকে 100, তারপর 100 থেকে 150। আর শ্রেণী দৈর্ঘ্য দেখো প্রত্যেকের কিন্তু এটা মাইনাস এটা করলে কত হবে? 50। এটা মাইনাস এটা করলেও 50। এটা মাইনাস এটা করলেও কিন্তু 50 হবে। আর পরিসংখ্যা কত? পরিসংখ্যা হচ্ছে যেটা দোকানের সংখ্যা। তো প্রথমে আছে কত? 8, তারপরে 15, তারপরে 10। তো এবার কি করব? যে আয়তলেখ অঙ্কন। আয়তলেখ অঙ্কনে কি লিখবো? যে আমি এক্স অক্ষ বরাবর, বা এক্স অক্ষ মানে কি যেটা অনুভূমিক রেখা বলি আমরা, 1 সেন্টিমিটার সমান সমান 50 টাকা লাভ, এবং ওয়াই অক্ষ বরাবর যেটাকে উল্লম্ব রেখা বলি। তো উল্লম্ব রেখা বরাবর কি 1 সেন্টিমিটার সমান সমান 2টি দোকান ধরে অবিচ্ছিন্ন চলের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করলাম বলে এই যে আয়তলেখটা অঙ্কন করবে। এখানে হচ্ছে কি 0 থেকে এটা 1, এটা 2, মানে দুটো করে 1 সেন্টিমিটার মানে কি দুটো করে দোকান। তো এটা 1 সেন্টিমিটার করে করে আমি গ্যাপ দিয়ে সব করেছি। আর এদের মাঝে হচ্ছে কি একটা দোকান, কারণ কি আমার একটাতে ছিল 15 ছিল। তো 15 যেটাতে ছিল আমার, সেটাতে কি হয়েছে? তাহলে 7 টু যা 14, মানে 7 7 দুগুণে 14, আর হাফ, তাহলে 7-এর পরে হাফ নিলে সেটা হয়ে যাবে আমার 14। তো 50 থেকে 100 যখন ছিল সেটা কি 15 ছিল। 50 থেকে 100 পর্যন্ত যে রেঞ্জটা ছিল, ওই রেঞ্জের মধ্যে ওই শ্রেণীর মধ্যে কি ছিল? 15 ছিল। তাই এটা হচ্ছে আমার 15। আর এটা ছিল আমার কত? 8। তাহলে এটা 8 হয়ে গেল। এটা হচ্ছে 10। তাহলে এই যে 5 সোজা 10। এইভাবে আমরা করে ফেলবো। তো এইভাবে লিখে এটা করবে যে দোকানের সংখ্যা, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা দৈনিক লাভ টাকা, করে এইভাবে করে ফেলবে। যদি কেউ ছক গ্রাফ পেপারে করতে চাও, গ্রাফ পেপারেও করতে পারো।
লাস্ট কোশ্চেন যেটা ছিল, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হবে। তো এটা তোমাদের বইয়ের উপপাদ্য 20 বই থেকেও তোমরা করতে পারো, বা আমি লিখে দিয়েছি এখান থেকে দেখেও তোমরা করতে পারো। যে প্রদত্ত কি, ধরা যাক এবিসিডি ত্রিভুজ যে বাহুর এবি বাহুর মধ্যবিন্দু ডি, এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। এসির হচ্ছে মধ্যবিন্দু কি হলো আমার ই। ডি ও ই যুক্ত করা হলো বা যুক্ত করলাম, ডি আর ই এ দুটো যুক্ত করলাম। প্রমাণ করতে হবে কি, ডি প্যারালাল টু বা সমান্তরাল কত, বিসির সাথে। এই ডিটা বিসির সাথে সমান্তরাল, সেটা প্রমাণ করতে হবে। আর কি, এই ডি সমান সমান বিসির হাফ, সেটা প্রমাণ করতে হবে। তো লিখে দিলাম সেটা। অঙ্কনে কি করছি, ডি কে এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন ইডি ইকুয়ালস টু ডিএফ হয়, মানে এখান থেকে এটা যেন ইকুয়াল হয়। আর কি বলছে, বি ও এফ বিন্দুদ্বয় যোগ করা হলো, তাহলে বি আর এফটাও কি করা হলো, যুক্ত করা হয়ে গেল। তো এবার প্রমাণ করতে হবে। প্রমাণ করব যখন কি, প্রথমে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটো নিয়ে নেব, এদের দুজনকে সর্বসম প্রমাণ করব। তো সর্বসম প্রমাণ করতে গেলে প্রথমে কি, এডির সাথে বিডি ইকুয়াল, এডির সাথে বিডি ইকুয়াল, এটা প্রশ্নেই দেওয়া আছে, তাই তো, কারণ যেহেতু এটা মধ্যবিন্দু। আবার কি, অ্যাঙ্গেল এ ডিই এটার সাথে অ্যাঙ্গেল বিডিএফ, এটা কি বিপ্রতীপ কোণ, এই কোণের সাথে এই কোণ ইকুয়াল, বিপ্রতীপ কোণ হয়। আবার কি, ডিই ইকুয়ালস টু ডিএফ, কি ডিএফ, এটা আমরা অঙ্কন করেছি, তাই অঙ্কন অনুসারে লিখে দিয়েছি এটা। তাহলে তিনটে কন্ডিশন হয়ে গেল আমার। তাহলে এটা আমরা বলতে পারবো কি, ত্রিভুজ দুটো কি সর্বসম। কোন কন্ডিশন থেকে, এস এ এস মানে কি সাইড অ্যাঙ্গেল সাইড, তাই তো, বাহু কোণ বাহু, এই সূত্র অনুসারে আমরা কি বলতে পারবো, যে এই যে ত্রিভুজ দুটো কি হলো, সর্বসম হয়ে গেল। তো সর্বসম যে হয়ে গেছে, তাহলে সর্বসমের অনুরূপ বাহুগুলো আমরা সমান বলতে পারি। তাহলে এইর সাথে বিএফ ইকুয়াল হবে, তাই তো, এই মানে হচ্ছে এটার সাথে, আর বিএফ মানে হচ্ছে এটার সাথে এটা কি হবে, সমান হয়ে গেল। তো এবার কি করছে, যে অ্যাঙ্গেল ডিএই ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিবিএফ, ডিএই ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিবিএফ, মানে কি এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটাও কি, এই অ্যাঙ্গেলটাও সমান হবে। আর কিন্তু এরা কি আবার একান্তর কোণ, আবার এটা, তাই তো। তাহলে এরা যদি একান্তর কোণ হয়, তাহলে আমরা বলতে পারবো কি, বিএফ সমান্তরাল এই, তাহলে বিএফ সমান্তরাল কি হবে, এইর সাথে সমান্তরাল হবে, তাই তো। আবার বিএফ এইর সাথে সমান্তরাল যেহেতু, তাহলে ওটা আমরা কি আবার বলতে পারবো কি, বিএফ সমান্তরাল কি সিই, বিএফ সমান্তরাল কি সি। কারণ কি, বিএফটা এই সাথেও সমান্তরাল, আবার এটার সাথেও তো এটা ইকুয়াল, কারণ কি এটা হচ্ছে ইটা মধ্যবিন্দু, তাহলে এটা এটার সাথেও কিন্তু সমান্তরাল হবে। তো তাহলে কি দেখতে পাচ্ছি ওখান থেকে আমরা, যে বিসিইএফ চতুর্ভুজ, যের বিএফ সমান্তরাল সিই, তাহলে বিসিইএফ এই যে চতুর্ভুজটার বিএফ এর সাথে সমান্তরাল হচ্ছে কি, সিটা সমান্তরাল হচ্ছে, মানে এটার সাথে এটা সমান্তরাল, তাহলে এটার সাথে ওটা সমান্তরাল, আবার কি এরা ইকুয়াল, বিএফ এর সাথে সিটা ইকুয়ালও আবার। তাহলে সমান্তরাল আর ইকুয়াল যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে ওটা একটা সামান্তরিক, বিসিইএফ একটা সামান্তরিক হবে। কারণ কি, আমরা জানি যে বিসিইএফ চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, মানে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটা কি হবে, সামান্তরিক হয়, এটা আমরা জানি। তো সেখান থেকে আমরা এটা বলতে পারবো। আর যেহেতু সামান্তরিক হয়ে গেছে, তাহলে আমরা কি লিখতে পারবো, যে এপি সমান্তরাল বিসি, এফই মানে কোনটা, এফ ই সমান্তরাল বিসি, এটা আমরা বলতে পারবো। তাহলে আমাদের প্রথম প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেছে, তাই তো। আবার কি আছে, বিসির সাথে ইএফও ইকুয়াল আছে, আবার ইএফ মানে কি, আবার ডিই প্লাস ডিএফ, তাহলে এ দুটো তো আবার ইকুয়াল, তাহলে ডিই প্লাস ডিই করে দিয়েছি, তার মানে 2ডিই। তো এই যে ওই যে সাইডে লিখে দিয়েছি যে ডি এর সাথে ডিএফ ইকুয়াল, তাহলে দেওয়ার পর ডি ইকুয়ালস টু কি, হাফ অফ বিসি। তো প্রমাণিত, শেষে কিন্তু প্রমাণিত কথাটা লিখতে হবে অবশ্যই, কারণ যে কোনো উপপাদ্য প্রমাণ করা হয়ে গেলে শেষে প্রমাণিত কথাটা লিখতে হয়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরেও যে সমস্ত টাস্ক দেবে সেগুলো আমি ভিডিওতে দেবো, বা অন্যান্য ক্লাসেরও দেবো ম্যাথের। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিয়ে দিও, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।